দেখো এখানে কিভাবে হয়েছে ল্যান্ডস্লাইড। কত বড় একটা পাথর, আমাদের গাড়ির মতো বড়। এই দেখো কি অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামজা। 8টা বাজে, 8টার মধ্যে আমরা সবাই রেডি, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও রেডি। চেরি বেরি চিৎকার চেঁচামেচি শুনতেই পাচ্ছ, পাশ থেকে আসছে। আর আমাদের আজকে একেবারে সমতলে নেমে যাওয়ার কথা। ব্যাস ঠান্ডা শেষ, আজকে বেশ শীত করছে কিন্তু এখন এখানে টেম্পারেচার 15 এই বমডিলাতে। কিন্তু আমি মোটেই সোয়েটার পরিনি, একটু পরেই সেটা বোঝা বলে মনে হবে। একটা পাতলা স্টোল নিয়ে নিয়েছি, খুব শীত করে এটা গায়ে দেবো। ব্যাস গরমের মধ্যে শীতের আমেজটা শেষ, আবার সেই বাড়িতে গিয়ে গরমের মধ্যে পড়বো। আর আজকে গুয়াহাটি পৌঁছে যাবো। গুয়াহাটিতে পৌঁছতে রাস্তা অনেকটা, প্রায় 270 কিলোমিটার মতো, তাই আজকে আমাদের সকাল সকাল বেরোতে হবেই হবে। আর আমরা ভেবেছিলাম প্রথমে ভালুকপং দিয়ে ঘুরে যাব, রাকেশ সেটাই ভেবেছিল, কিন্তু ওখান দিয়ে ঘুরে গেলে আবার 1 ঘন্টা টাইম বেশি লেগে যাবে। সাথে যেহেতু 3টে বাচ্চা আছে, ওরা তো অস্থির হয়ে যাবে, আমরাও শেষের দিকে হয়ে যাব, তাই জন্য আবার সেই শেরগাঁও হয়েই যাবো আমরা। এবার খাবো, খেয়ে দেই, ফটাফট বেরিয়ে যাবো। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। ঝনক চলো পোহা খাবে, পোহা। চলো পোহা খাবে। ঝনক ওইসব খায় না, ওর তো ফেভারিট খাবার ভাত। আজকে আমরা এই জায়গাটা পুরো দখল করে নিয়েছি। আমরা তো শুধুমাত্র 4টে ঘরই বুক করেছিলাম, তার সামনে ছিল এই কমন এরিয়াটা, ডাইনিং কাম ড্রয়িং রুম। কিন্তু কোনো গেস্ট না থাকায় আমরাই পুরো জায়গাটা দখল করেছি। জানলাটা একটু পরিষ্কার করে বাইরেটা একটু দেখে নিলাম। আর এই দেখো ঘরের মধ্যে কি সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রেখেছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল। এইবারে বেরির কাণ্ডটা দেখো তোমরা। এটা এসছে, সব কথা খেতে চলে এসছে। এই ঝনক এদিকে এদিকে, সবাই ছেকে ধরে দেখে যাই। এখানে সিনটা দেখ, সব ছেকে ধরে রয়েছে। আজকের ব্রেকফাস্টের মেনুটা একটু অন্যরকম ছিল। রোজ তো রুটি তরকারি না হলে লুচি তরকারি এই খাচ্ছিলাম। আজকে ছিল পমলেট, পোহা আর তার সাথে ব্রেড আর জ্যাম। প্রত্যেকটা বাচ্চাই বোধহয় নিজের খাবারের থেকে বড়দের খাবারটা বেশি পছন্দ করে। দেখছো ওর ঠাকুমা খাবার নিয়ে বসেছে আর ওরা কেমন ছেকে ধরেছে। বেরোনোর আগে লাস্ট ফিনিশিং চলছে। আর এখানের ভিউটা কিন্তু বেশ ভালো, যদিও দেখা যাচ্ছে না কিছুই, মুছে নিতে হচ্ছে। এই যে আমরা এখানে যে বেড়াতে এসেছিলাম তার তত্ত্বাবধানে ছিল ইজি ফিশো, তারা ড্রাইভার এবং সেই সাথে প্রতিটি হোটেল আমাদেরকে জোগাড় করে দিয়েছে। পরিষেবা কেমন লাগলো? দারুণ। থ্যাংক ইউ ইজি ফিশো আমাদের এত সুন্দর একটা ট্রিপ গিফট করবার জন্য, মানে গিফট বলতে এত সুন্দর ট্রিপ সাজিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বেরিয়েই আমরা এসে গেছি বমডিলা মনাস্ট্রিতে। এটা কালকেই ঘুরে গেছে, জানে যদি দেরি হয় তখন যদি মিস হয়ে যায়, যদি কোনো কারণে বৃষ্টি হয় বা কিছু হয়, যদি আমার মিস হয়ে যায় আমি তাই মেনে নিতে পারিনি। আমি রুম থেকে সোজা চলে এসেছি, সবাইকে বলেছিলাম, কেউ আসেনি, বাট আমি চলে এসেছি। এখন কিন্তু সবাই এসেছে, কিন্তু ভগবান আমাদের পক্ষে আছে। রোদ উঠছে, আমারও পক্ষে আছে, আমি দুবার এই পুণ্যটা অর্জন করতে পারছি। প্রতিটি মনাস্ট্রিরই যেমন পরিবেশ সুন্দর হয়, যেমন ঝা চকচকে হয়, বমডিলা মনাস্ট্রির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। ভীষণ সুন্দর সাজোয়া এই পরিবেশে আমরা একটা দারুণ মনাস্ট্রি দেখলাম, আর তাই শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথেও। এত ঠান্ডা সত্ত্বেও কিন্তু আমি হাফাতা পরে বেরিয়ে গেছি, সবাই কিন্তু সোয়েটার পরেছে। আজকের ওয়েদারটা একেবারে ঘোরার জন্য আদর্শ, রোদও নেই বৃষ্টিও নেই, আমাদের ঘোরাও শেষ হচ্ছে আর ওয়েদারও ভালো হচ্ছে। আর এইটা হলো বমডিলা মনাস্ট্রি। মনাস্ট্রি একেবারে ফাঁকা, এত সকাল সকালে কোনো লোকই আসেনি, শুধু আমরাই এখানে। এটা দেখেই আমরা এবার রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। প্রচুর রাস্তা, তাই জন্য সবাই তাড়াহুড়ো করছে। বমডিলা মনাস্ট্রি থেকে চারিদিকের পরিবেশটা ঠিক এইরকম। আজকে তো বমডিলা থেকে গৌহাটির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এইবারে বমডিলা শহরকে ছেড়ে আমাদের আস্তে আস্তে নিচে নামার পালা শুরু। কবে আবার পাহাড়ের এত সুন্দর সৌন্দর্য দেখতে পারবো কে জানে, তাই জন্যই তো শেষ রস আস্বাদনটুকু করে নিচ্ছি এবার। ওই যে দূরে দেখছো হলুদ রঙের একটা বড় বিল্ডিং, ওইটা হলো বমডিলা কলেজ। এত দূর থেকে অত বড় লাগছে বিল্ডিংটা,
তাহলে ওইটা কাছ থেকে কত বড় কে জানে। পাহাড়ে ঘুরতে এলে আমার এই হয়, যখন পাহাড় থেকে নিচে নেমে যাই তখন মনটা এত খারাপ লাগে, ভাবি যে আবার কবে আসবো কে জানে। এর আগের বার তাও একটা আশা ছিল কদিন পরেই অরুণাচলে আসবো, কিন্তু এখন তো আর সেটাও ঠিক নেই, কবে আবার এত কাছ থেকে পাহাড়কে দেখতে পাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা রাস্তা চলে গেছে ওই পাশ দিয়ে, ওইটাই হলো ভালুকপংয়ের রাস্তা। ওই রাস্তাটা কিন্তু বেশ জঙ্গলের মধ্যে দিয়েছিল, কিন্তু আমরা ওটা ধরলাম না, কারণ শেরগাঁওয়ের রাস্তা দিয়ে গেলে 1 ঘন্টা টাইম কম লাগবে। সাথে যেহেতু বাচ্চা আছে তাই জন্য তো কম সময় লাগাটাই আমাদের কাছে বেশি দরকার। গতকাল তো ল্যান্ডস্লাইডের জন্য প্রচুর গাড়ি আটকে ছিল, প্রায় 4-5 ঘন্টা ধরে তারা রাস্তায় আটকা পড়েছিল। আমরা একটুর জন্য বেঁচে গেছি। গতকালই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, আর কি অবস্থা দেখো রাস্তার। এই শহরটা পেরোনোর পরেই রাস্তার অবস্থা দেখে একেবারে চোখ কপালে উঠে গেল। যদিও খুব বড়সড় দুর্ঘটনা ঘটেনি, তবুও ঘটতে কতক্ষণ, যদি ঘটতো কি হতো বলো তো। এবার রাস্তার অবস্থাটা তোমাদেরকে দেখাই। এর আগের দিন যখন আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তখন এই পাহাড়গুলো দেখে আমরা খুব মুগ্ধ হচ্ছিলাম, তখন ভাবিনি এই পাহাড়ের এই রকম রূপ হতে পারে। দেখো এখানে কিভাবে হয়েছে ল্যান্ডস্লাইড, কত বড় একটা পাথর, আমাদের গাড়ির মতো বড়। এই দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো। আমরা বরাত জুড়ে কোনো রকমে একদিন পরে যেহেতু আমাদের জার্নি, তাই আমরা বেঁচে গেলাম। ঠাকুর সত্যিই আছেন, তার কারণ আমরা 24 তারিখেই বেরোতাম, যদি না রাকেশের মেদিনীপুরে প্রোগ্রাম থাকতো সেদিন। কিন্তু রাকেশের প্রোগ্রামটা তো ক্যান্সেল হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। যদি আমরা এটা আগের থেকে জানতাম, 24 তারিখে বেরিয়ে যেতাম, তাহলে তো প্রত্যেকটা জিনিস আমাদের একদিন করে আগে হতো, আর আমরা এই বিপদের মুখে পড়তাম। তাই জন্যই বললাম ঠাকুর সত্যিই আছেন। এই সব স্বাদ পাঁচ ভাবতে ভাবতে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম গৌহাটির দিকে। যাত্রাপথের সৌন্দর্য তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি, এটা নতুন নয়, তবে যত দেখি ততই মুগ্ধ হয়ে থাকি, আর আজকে আবার শেয়ার করছি তোমাদের সাথে। চারিদিকের সবুজ পাহাড়গুলো একেবারে হাতছানি দিতে থাকে, আর মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে আছে যে পাহাড় থেকে নেমে বাড়ি চলে যেতে হবে, এটা ভেবেই যেন কেমন কান্না পেয়ে যাচ্ছে। পাহাড়ের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। কখনো দেখছি রোদ একেবারে খটখট করছে, আবার একটু দূরে গিয়েই দেখলাম যে চারিদিকে একেবারে কুয়াশায় ঢেকে গেছে। তারও কিছুটা যাওয়ার পর দেখছি কালো হয়ে গেছে একেবারে চারিদিক। কি মনে হচ্ছে না যেন সন্ধে নেমে এসেছে? এই সময় 10 হাত দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছে না, তাই জন্য ড্রাইভিংটা কতটা কঠিন হয়ে পড়েছিল এই সময় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পাহাড়ি রাস্তায় এইভাবে গাড়ি চালানো কিন্তু খুব রিস্কের ব্যাপার, কিন্তু এটুকু রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই। একেই তো এইরকম আঁকা বাঁকা রাস্তা, তার উপর আবার এইভাবে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে যে সবুজ মটরের মালা পরে রাকেশ আসছিল সেগুলো আজকে সেরা হয়েছে গাড়িতে। আমরা যে এগুলো খাচ্ছি ব্যাস চেরি বেরি খুব হবে। কি খাচ্ছে বলো তো? এই যে মুড়ি, এবার এইটাকে দিচ্ছে, দিচ্ছে নিয়ে এবার হাতে মুখে ঢোকাচ্ছে। এই 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 খাও খাও খাও। ওই ওই দেখ ওইটাও খাচ্ছে, ওকে মুখে দিয়েছি, ও হাতে নিতে পারছে না। ওই সব আঁকা বাঁকা পথ দিয়ে গাড়ি চলতে চলতে শেষে এসে পৌঁছলাম সমতলে। এইবারে আর কোনো ভয় নেই। ভয় নেই তো কি হয়েছে, আমার মনটা তো বেশ খারাপ, একদম ভালো লাগছে না পাহাড়কে ছেড়ে চলে যেতে হচ্ছে বলে। যেই দিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটু পরেই পাহাড়কে দেখবো, একটু পরেই পাহাড়কে দেখবো, এই একটা ভাবনা যতটা মনে আনন্দ দিচ্ছিল, আজকে ঠিক ততটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দুপুর 2:30টার সময় আমরা নামলাম লাঞ্চ করতে। আগে ঝনক আর চেরিবেরি খেয়ে নিক, তারপরে আমরা খাবো। যাওয়ার দিনও কিন্তু আমরা এই হোটেলেই খেয়েছিলাম। রাকেশ ওইদিকে ফোনের মধ্যে একেবারে ঢুকে পড়েছে, কারণ গৌহাটির তো হোটেল ঠিক করা নেই, ওইটা তো এখনই করে ফেলতে হবে, না হলে আবার চেরিবেরিকে নিয়ে ঘুরে ঘুরে হোটেল খুঁজতে হবে, সেটাও তো খুব চাপের ব্যাপার। আর এদিকে ঝনকের খাওয়া হয়ে গেছে, উনি এখন ফোনে ভিডিও দেখছেন,
আর চেরি দিয়ার সাথে বেশ খেলায় মত্ত। আমরা তো অর্ডার করেছিলাম চিকেন থালি, কিন্তু এত বেলা করে গেছি চিকেন শেষ হয়ে গেছে, তাই শেষমেশ ভেজ থালি নিতে হলো। তবে তার সাথে নিয়েছিলাম ডাবল ডিমের অমলেট। খাওয়া দাওয়া সারার পর ঝনক এখন মাছদের সাথে খেলতে ব্যস্ত। বাইরে একটা বিশাল সাইজের অ্যাকুরিয়াম ছিল, আর তার মধ্যে রং বেরঙের কত সুন্দর মাছ। ঝনককে এই মাছের সাথে খেলছে, আর এইদিকে চেরি দিয়ার কোলে বসে বেশ মজাতে আছে। ওর জন্য রিলের জুস কেনা হয়েছে, অনেকক্ষণ থেকে ফ্রুটি ফ্রুটি করছে। এটা এখন ওকে দেবো, হ্যাঁ, রিঅ্যাকশনটা রাখবো। এই ঝনক, ঝনক, এই ঝনক, এই নে উপরে আগে দিয়ে দাও। থ্যাংক ইউ বলছে তো, দিয়ে দাও। আমাকে দিবি? ওই দেখ মিমি খেয়ে নিচ্ছে, ওই দেখ। কে খাবে এটা? তুই ছোটবেলায় কি বলতিস বলতো? কে খাবে? ঝনক এই যে। তুমি কে? ঝনককে তো এদিকে একভাবে খুঁচিয়ে যাচ্ছে ঝনকের মিমি। শেষমেশ হাতে পেয়ে এইবার একেবারে মজা করে খাচ্ছে। সকাল থেকে গাড়ি জার্নি করেই যাচ্ছি, এখন হয়ে গেছে বিকেল, আর গৌহাটিতেও আমরা ঢুকে গেছি। আর যখন গৌহাটিতে পৌঁছলাম তখন বাজে বিকেল 5টা। লাগেজপত্র ঢুকে গেছে, গৌহাটির হোটেলে পৌঁছে গেছি। এই যে হোটেলের ঘর। ঝনক এসেই এই হাত থেকে পড়ে, রাখো রাখো রাখো, এই যে ঘর। এই ঘরটা অবশ্য পরে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, তার কারণ এসির আউটডোরের জলটা বাথরুমের মধ্যে দিয়ে পড়ছে। বাথরুম ভেজা থাকলে আমাদের কারোরই পছন্দ না সেই ব্যাপারটা। সকাল 8টা থেকে জার্নির পরে শেষ পর্যন্ত 5:45 নাগাদ হোটেলে এসে ঢুকলাম। প্রচণ্ড টায়ার্ড, কিছু কিছু জিনিস কিনবো, সেগুলো আজকেই কিনতে যাবো। আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরোবো। আর বেরিয়ে কী কী কিনছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধেবেলায় আমরা সবাই মিলে চললাম ফ্যান্সি মার্কেটের দিকে। এখানে ফ্যান্সি মার্কেটটা ভীষণ বিখ্যাত। আর ফ্যান্সি মার্কেটে গেলাম আমরা এই ইলেকট্রিক বাসে চড়ে। এই ইলেকট্রিক বাস সম্পূর্ণভাবে সরকার পরিচালিত, এবং আমরা কিন্তু এই রাস্তায় কোনো অন্য বাস দেখিনি। একদম ইলেকট্রিক ঝা চকচকে এসি বাস, যাতে কোনো রকম কোনো জার্কিং নেই, দারুণভাবে আমাদেরকে পৌঁছে দিল। বাসের চারদিকে কিউআর কোড লাগানো রয়েছে, চাইলে পরেই আপনি আপনার ভাড়া কিউআর কোডের মাধ্যমে দিতে পারবেন। আমাদের কাছ থেকে ভাড়া নিল মাত্র 20 টাকা। ডিস্টেন্স ছিল ওই 2.5 কিলোমিটার মতো। কেনাকাটা করতে বেরোলাম তো ঠিকই, কিন্তু কলকাতার মার্কেটের থেকে বড় মার্কেট আমার মোটেই মনে হলো না এটাকে। যদিও রবিবার হওয়াতে বেশ কিছু দোকান বন্ধ ছিল। শেষ পর্যন্ত সমস্ত মার্কেট ঘোরার পর কয়েকটা গামছা ছাড়া আর কিছুই পছন্দ হলো না। আসামে এসেছি, আসামের গামছা তো বিখ্যাত, সেটা না কিনলে হয়, গামছাই কিনে নিলাম কয়েকটা। দুটো দিয়ে দিন আমাকে, দুটো না 7টা, তাই তো? চারটে, দুটো। এখন আমরা কেনাকাটা করছিলাম, ঝনক খুব বায়না করছিল, আসলে ওর খুব খিদে পেয়ে গেছিল। তারপরে বাধ্য হয়ে ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আগে ওকে খাইয়ে নিলাম, তারপরে আমাদের রাত্রের ডিনারটাও প্যাক করে নিলাম। শপিং করতে গেছিলাম, বিশেষ কিছু শপিং করিনি, ওই 2-1টা জিনিস কিনলাম টুকটাক, কিনে এখন চলে এসেছি হোটেলে। এখন বাজে হলো ওই 9টা 10 বাজে।
আর আরেকটা বড় কাজ সেরে এসেছি, সেটা হলো ঝনককে খাওয়ানো আর নিজেদের খাওয়া দাওয়াগুলো ছাড়তে বেশি টাইম লেগেছে। আর এখানে দেখলাম বিশেষ কিছু পাওয়া যায় না, কিন্তু সবাই বলে গুয়াহাটির ফ্যান্সি মার্কেট থেকে এই কিনবো ওই কিনবো। আমরা ওই গামছা ছাড়া আর কিছুই কিনিনি। আসামের বিখ্যাত গামছা, তোমরা তো সবাই জানোই আসামের বিখ্যাত যে গামছা, সেটাই কিনেছি। আর তেমন কিচ্ছু কিনিনি, চলে এসেছি বাড়ি। আর আজকে সকাল থেকে এত জার্নি হয়েছে, সেই সকালে 8টায় বেরিয়েছিলাম, গুয়াহাটিতে এসে পৌঁছেছি 5টায়, হোটেলে ঢুকেছি 6টা বাজতে 10 নাগাদ, এতক্ষণে বাড়িতে ঢুকলাম 9টা বেজে গেছে। মানে আজকে সারাটা দিন রাস্তায় কেটে গেল। তাই এখন আর এক বিন্দু এনার্জি নেই যে একটুখানি কথা বলি বা একটু বসি, মনে হচ্ছে এখন পুরো শটানে শুয়ে ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা তাই এখানেই শেষ করে দিলাম। কাল আমাদের আবার এই গুয়াহাটিতেই থাকার কথা। আমরা ভেবেছিলাম যে কাজিরাঙা যাব, কিন্তু কাজিরাঙাতে এবার বন্ধ করে দিয়েছে, তার কারণ অনেক আগে বর্ষা নেমে গেছে। যদি কাজিরাঙায় যেতাম তাহলে কালকের দিনটা খুব ভালো কাটতো, সেটা তো যাওয়া হলো না, আমাদের লাকটা খারাপ। তাই জন্য কালকে আমরা এই গুয়াহাটির সাইট সিইংটা করবো, করে টোরে আমরা পরশুদিন রাত্রিবেলা ফ্লাইট ধরবো। আজকে তাহলে ব্লগ শেষ করলাম এখানেই, আবার কালকের ব্লগে দেখা হবে। চলো, গুড নাইট।